আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা। তার সঙ্গে আপনার আগামীকাল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন সবাই? একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, স্ট্রিমিংটা ভিজিবল কিনা, এবং কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে কমিউনিকেশনটা যদি না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হচ্ছে নাকি আহ, ঠিক হচ্ছে। আসলে আমাদের পেজ থেকে আমরা লাইভে আসি না, সাধারণত রেকর্ডেড ব্লগ দেই পেজের মধ্যে। তো এবার একটু চেষ্টা করতেছি যে কিছু লাইভ সেশন করা যায় কিনা, তাতে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন বিটুইন আস এটা খুবই ইন্টারেক্টিভ হয়। আহ, তো আপনাদের আপনাদেরও প্রচুর কোশ্চেন থাকে, আপনারা আমাদের পেজের মধ্যে প্রচুর মেসেজ করেন, তারপরে কমেন্টস করেন আপনাদের বিভিন্ন ইস্যু নিয়ে। উম, তো সেটা নিয়েও আমরা ধরেন আপনার কাছে যেটা এখন একদম এখনই আপনার কাছে যে কোশ্চেনটা আছে আমরা সরাসরি সেটা ফিডব্যাকটা দিতে দেওয়ার চেষ্টা করতে পারি। মিস্টার আমিনুল ভাই বলছে হাই ভাই, শোনা যাচ্ছে। জাজাকাল্লাহ খায়ের। আহ, ভাই আমিনুল ভাই, আপনি কোথা থেকে বলছেন আমাদেরকে জানাবেন। আমরা একটু ওয়েট করি, দেখি যে আমাদের ভিউয়ার কিছু ভাইরা সুযোগ করে আসতে পারেন কিনা। তাহলে হয়তো আমাদের সেশনটা আরেকটু ইন্টারেক্টিভ হয়। আপনারা অবশ্যই কমেন্ট করেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের টাইমলাইনে। তাতে আশা করি যে কারো না কারো উপকার হবে ইনশাল্লাহ। আসলে আজকে তো ঈদের তৃতীয় দিন। তো ঈদ তো আলহামদুলিল্লাহ 3 দিনই ঈদের দিন। আর আগামীকাল রবিবার আমাদের বাংলাদেশের, আমাদের বাংলা পয়লা বৈশাখ, বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন। তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সঙ্গে একটু সামনে আসি। আহ, আপনাদের যদি কোনো আহ, আমাদের পক্ষ থেকে আমাদের আপনাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। আপনারা কেমন আছেন আপনাদের কাছ থেকে শুনি। আমিনুল ভাই বলছে সিঙ্গাপুর থেকে। আচ্ছা ভাই, আহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন মনে হয়। তো সিঙ্গাপুরে তো কালকে রবিবার, ছুটির দিন। আমাদের বাংলাদেশেও আগামীকাল ছুটির দিন, যেহেতু পয়লা বৈশাখের ছুটি।
আমরা আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে আমরা প্রচুর বিভিন্ন ধরনের কোশ্চেন পাই, এবং আপনাদের মধ্যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যে মানে অনেক ধরনের ধারণা কাজ করে, বা আপনারা যেভাবে গাইডেড হন, আমি বলবো মিস গাইডেড হন, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকে যাতে আপনাদের অ্যাটলিস্ট আপনারা প্রতারণার শিকার না হন। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে গিয়ে আহ, আমাদের এই পর্যন্ত যা অভিজ্ঞতা হয়েছে তাতে আহ, আমাদের কাছে যেটা মনে হয় যে এই সেক্টরটাতে আসলে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, ট্যুরিস্ট ভিসাটাকে টোটালি একটা অন্যভাবে উপস্থাপন করা হয়। এটাকে এমনভাবে বোঝানো হয় যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কোনোভাবে একটা দেশে ঢুকতে পারলেই আপনি আহ, ওখানে সেটেল করে ফেলতে পারবেন, কাজ পেয়ে যাবেন। কিন্তু মাঝখানে যে গ্যাপগুলা রাখা হয়, সেগুলা আসলে যারা হয়তো আহ, এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে তারাও খোলাসা করে বলতে চায় না, আর যারা ট্যুরিস্ট ভিসা পেতে আগ্রহী তারাও আসলে এই ডিটেলস নিয়ে চিন্তা করে না। অনেকটা ধরেন এই মিডল ইস্টের শ্রমবাজার বা আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুরের শ্রমবাজারের মতো চিন্তা করেন, যে ওখানে গেলেই হয়তো আপনারা কোনো একটা যে কোনো ধরনের জব জোগাড় করে ফেলতে পারবেন, কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এটা আমাদের মধ্যে অনেক ভুল ধারণা কাজ করে। আর বাস্তবতার নিরিখেও আমরা অনেক সময় জিনিসটা বুঝতে চাই না, গতানুগতিক চিন্তা থেকে বেরোতে পারি না। এখানে আসলে অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। তো ট্যুরিস্ট ভিসা আসলে কিন্তু এটা একটা গ্র্যান্টেড ইস্যু। আপনি কোনো একটা দেশে ট্যুরিস্ট ভিসা যদি চান বা অ্যাপ্লাই করেন, সেটা সেই দেশের বিষয় যে আপনাকে তারা ট্যুরিস্ট হিসাবে আপনাকে তারা অ্যালাউ করবে কিনা। তো এখানে এটা কোনো ওয়ার্ক পারমিট ভিসা না, বা কোনো একটা মানে রিকোয়ারমেন্টের ভিসা না যে কেউ আপনাকে সে ভিসা গ্র্যান্ট দিয়ে দিবে আপনি চলে যাবেন। তো সেখানে অনেকগুলা বিষয় নিয়েই আসলে চিন্তা ভাবনা করতে হয়। তো মূল জিনিসটা যেটা, যে আপনি যে টুরিস্ট হিসাবে একটা দেশে যেতে যাচ্ছেন, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, অথবা কানাডা, অথবা সেনজেনভুক্ত 27টা কান্ট্রি, অথবা ইউকে, অথবা ইউএসএ, তো ট্যুরিস্ট হিসাবেই আপনাকে যদি ভিসা সিক করতে হয়, ট্যুরিস্টদের যেই আহ, যোগ্যতা বা যেই আপনার রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এর মধ্যে প্রথম যেটা হয় সেটা হলো যে আপনি যে একজন ট্যুরিস্ট, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তো এই ট্যুরিস্ট হিসাবে প্রমাণ করতে গিয়ে আপনাকে কয়েকটা জিনিস তার পিছনে পিছনে সাপোর্টিং হিসেবে রাখতে হয়। তার মধ্যে প্রথম হলো আপনার যে ভিজিট হিস্ট্রি, যে আপনি ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন দেশে গেছেন, ঘুরতে গেছেন, ঘুরছেন এবং ব্যাক করে আসছেন। তো এই ক্ষেত্রে আপনার, আমরা বলি যে মিনিমাম 4-5টা কান্ট্রির, আশেপাশে কান্ট্রি, ধরেন আপনি নিউজিল্যান্ডের জন্য ভিসা সিক করতে চাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা, তাহলে আপনার আশেপাশে কান্ট্রি বলতে ধরেন ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ওদিকে ইউএই বলেন, সৌদি আরবে আপনার উমরা থাকতে পারে, এরকম কিছু কান্ট্রির আপনার ভিজিট অবশ্যই থাকাটা জরুরি। তারপরে আপনার যেটা জরুরি সেটা হলো যে আপনার কান্ট্রি টাইজটাকে, স্ট্রং কান্ট্রি টাইজ প্রেজেন্ট করা। এখন আপনারা বলতে পারেন যে ভাই কান্ট্রি টাইজটা কি? কান্ট্রি টাইজ হলো যে আপনার বাংলাদেশের সঙ্গে আপনি যে কান্ট্রি বিলংস করেন, যে আপনি কান্ট্রির পাসপোর্ট হোল্ড করেন, সেই কান্ট্রির সঙ্গে আপনার আহ, যে টাই বা আপনার যে বন্ধন, মানে এইটা হলো আসলে, প্রথম হলো আপনি একজন টুরিস্ট হিসেবে প্রমাণ করা। দ্বিতীয় হলো যে কান্ট্রিটার মাধ্যমে আপনি আসলে ওই দেশে গেলেও আপনার দেশে এমন কিছু বন্ধন আছে, স্ট্রং আপনার আছে, জিনিস আছে যার জন্য আপনি ব্যাক করে আসবেন। তো এখন এই কান্ট্রিটাইজ প্রমাণ করতে গিয়ে আপনাকে প্রথম প্রমাণ করতে হবে আপনার ফ্যামিলি, যে আপনি আপনার পরিবার আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, আপনার ফ্যামিলি বাবা মা আছে। তারপরে আপনার প্রফেশন, যেমন আপনি কি জব করেন বা কি ব্যবসা করেন, ব্যবসার অবস্থা কি, আপনার উম, কি ধরনের লেনদেন হয়, বা আপনি জব করলে কি ধরনের জব করেন, আপনার এখানে স্যালারি স্ট্যাটাস কিরকম, আপনি ট্যাক্স কেমন দেন, বিজনেসের হোক বিজনেস ট্যাক্স, অথবা আপনি যদি জব করেন পার্সোনাল, আপনার স্যালারি এগেনস্টে ট্যাক্স কি হয়। তারপরে আপনার অ্যাসেট, সেটা আপনার নামে
অবশ্যই কোনো প্রপার্টিজ, ধরেন আপনার দেশের বাড়িতে বা ঢাকায় হোক, আপনার একটা ফ্ল্যাট, আপনার একটা জমি, আপনার একটা কমার্শিয়াল স্পেস, দোকান, এই ধরনের কিছু, আপনার এই দেশে একটা গাড়ি, এগুলো আপনার হলো কান্ট্রি টাইপের মধ্যে পড়ে। তারপরে আপনার হলো ফিনান্সিয়াল স্ট্রেংথ, যে আপনার কাছে কি পরিমাণ টাকা ডিপোজিট হিসাবে আছে। তো সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যে কটা কান্ট্রি নিয়ে আমরা কাজ করি, সাধারণত ধরেন নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অথবা ইউকে বলেন, কানাডা বলেন, এখানে মিনিমাম আপনার বেসিক রিকোয়ারমেন্ট হলো যে 10 থেকে 12 হাজার ইউএস ডলারের সমর্পণ টাকা একজনের জন্য দেখানো। তো আমরা সেটা আরেকটু রাউন্ড আউট করে বলি, মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা যদি আপনি দেখাতে পারেন, যেটা 4 মাসের অধিক একটা স্টেটমেন্ট আপনি দিতে পারবেন, যে স্টেবল একটা ব্যালেন্স আপনি দেখাতে পারছেন। তো সেটা আপনার লাগবে। আর যে ভাইরা বাংলাদেশের বাইরে থেকে, ধরেন আপনি সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুর থেকে আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন অথবা কানাডার জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি বেটার হয় আপনি দেশে এসে অ্যাপ্লাই করেন। আহ, আর ওখান থেকে যদি আপনি ভিএফএস এর আপনার ওখানে পাসপোর্ট জমা দিতে চান অথবা ওইখান থেকে অ্যাপ্লাই করতে চান, সমস্যা নাই, এটা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশের থেকেই আপনার ওই জবের বা আপনি ওখানে বিজনেস করলে আপনার বিজনেস এনভায়রনমেন্টের জন্য যা যা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস আপনাকে কিন্তু ওখান থেকে শো করতে হবে। সেই জন্য স্ট্রং ডকুমেন্ট যদি আপনার থাকে, আপনার একটা বৈধ কাজ থাকে যেখানে আপনার স্যালারি হয়, স্যালারিটা আপনার ওখানে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তাহলে আপনি ইজিলি ওই দেশের হয়ে আপনি কান্ট্রিটা এটা ভাগ করে, মানে প্রফেশনালটা আপনি হয়তো সিঙ্গাপুর থেকে দেখালেন, আর আপনার পার্সোনালটা আপনার বাড়ি ঘর আপনি বাংলাদেশ থেকে দেখলেন, দুইটা যোগ করে আপনি একটা কিছু তৈরি করলেন। তো বেটার হয় এই ক্ষেত্রে যে আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করাতে। এখন আমাদের এখানে যে কালচারটা আসলে হয়ে গেছে, সেই কালচারটা আসলে একটা সুষ্ঠু না। এখন ভিজিট ভিসাকে আমরা আসলে ভিজিটের চেয়ে বেশি অন্য কাজে কাজে করার জন্য, থেকে যাওয়ার জন্য, অ্যাসাইলাম ক্লেম করার জন্য আমরা চিন্তা করি। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই ডকুমেন্টেশনের ব্যাপারে মনোযোগ না হয়ে আমরা চেষ্টা করি যে টাকা দিয়ে এই জিনিসটা এজ এ ওয়ার্ক পারমিটটা গ্রহণ করা যায় কিনা। তো আপনাদের স্বাভাবিকভাবে কোশ্চেনগুলো আসে যে ভাই ভিজিট ভিসা কত টাকা। আমাদের পেজে, আমাদের আপনার ইউটিউব চ্যানেলে যে কোশ্চেন আসে তার 90% কোশ্চেনই আসে কি জানেন ভাই, নিউজিল্যান্ডের ভিসা কত টাকা, অস্ট্রেলিয়ার ভিসা কত টাকা, কানাডার ভিসা কত টাকা, সেনজেনভুক্ত কান্ট্রির মনে করেন বলে ইটালি বা ফ্রান্সের ভিসা কত টাকা, স্পেনের ভিসা কত টাকা। এখন টাকা দিয়ে তো ভাই এই বিজনেস, এটা তো হবে না। এটা আপনাকে আপনার যোগ্যতা দক্ষতা, আপনাকে সেটা জিনিসগুলা গুছিয়ে একটা সময় নিয়ে আপনার প্রফেশন দিয়ে, আপনার অ্যাসেট দিয়ে, আপনার ট্রাভেল হিস্ট্রি দিয়ে জিনিসগুলো সাজাতে হবে। তো এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। আর রিসেন্টলি আমরা বাংলাদেশে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে যে জিনিসটা দেখতেছি সেটা হলো যে আপনার ফেক ইনভাইটেশন বা কোনোভাবে জোগাড় করা ইনভাইটেশন অথবা কেনা ইনভাইটেশন নিয়ে ভিসা করার একটা প্রবণতা। এবং এটা মার্কেটের মধ্যে একটা ছড়ায় দেওয়া হয়েছে এইভাবে যে ইনভাইটেশন মনে হয় থাকলে আপনার ভিসা হয়ে যাবে। আসলে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশনের কোনো গুরুত্ব নাই। কিছু কিছু ক্ষেত্রে ইনভাইটেশন একটা ভ্যালু এড করে। যেমন আপনি আপনি কানাডাতে আছেন, আপনি কানাডার একজন পিআর হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, আপনি আপনার বাবা মাকে ওখানে নিয়ে যাবেন, আপনি আপনার ভাইকে ওই দেশ আপনার কাছে বেড়াতে নিয়ে যাবেন, আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে ইনভাইটেশনের একটা ভ্যালু এড করে। সেই ক্ষেত্রে ওদের ধরেন সুপার ভিসার ইস্যু আছে, অন্যান্য ভিসা স্ট্রিমও আছে। তো সেটা এক জিনিস। কিন্তু আপনি গ্রামের বন্ধু, পরিচিত, ভাইয়ের ফ্রেন্ড, বা অনেক সময় টাকা পয়সা দিয়ে লেনদেনের মাধ্যমে কিনে ইনভাইটেশন যেগুলো দেন, এটা কিন্তু আপনাদের সর্বনাশের মূল কারণ হয়। আমরা রিসেন্টলি দেখতেছি প্রচুর ভিসা মানে হয়ে গেছে, কিন্তু ওনারা যেতে পারতেছে না, শুধুমাত্র এই ফেক ইনভাইটেশনের চক্করে পড়ে। এর চেয়ে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট, সরি, আপনি হোটেল বুকিং দিয়ে ভিসাটা করতেন, তাহলে তো আপনার কিন্তু আর এই পিছুটা থাকতো না। আমি রিসেন্টলি আমার নিজের অভিজ্ঞতা, আমি রিসেন্ট
লাস্ট যে আমি কানাডা গেলাম গত মাসে, আমি এমিরেটসে গেলাম। দুবাই এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল সম্ভবত রাতে, দুবাই থেকে 3টা সাড়ে 3টা হবে, 3টা 35-এ সম্ভবত আমাদের ফ্লাইটটা ছিল। তো আমি যখন দুবাই এয়ারপোর্টে ওরা ওদের এয়ারলাইনের যেই লোকজন স্ক্রুটিনি করে, তো ওখানে তো মূলত স্ক্রুটিনি করে হলো আমাদের বাংলাদেশিদের উপরে, ইন্ডিয়ানদের উপরে, পাকিস্তানিদের উপরে, এই সাবকন্টিনেন্টাল লোকজনের উপরে, কিন্তু সাদা চামড়া বা অ্যারাবিয়ান তাদের উপরে কিন্তু অতটা ফরক আসে না। তো ওর যে এয়ারলাইন সম্ভবত উনি এমিরেটসেরই অথবা দুবাই ইমিগ্রেশনের কোনো কর্মকর্তা, কানাডিয়ান ইমিগ্রেশনের কর্মকর্তা না, কারণ উনি একজন ইউএন নাগরিক, শেখ। তো উনারা অ্যারাবিক। তো উনি প্রশ্ন করতেছে একজনকে, এই ইনভিটেশন নিয়ে আমার 2-3 জন সামনে ছিল লাইনে, আমি দেখলাম যে ইনভিটেশন নিয়ে উনি কি ধরনের কোশ্চেনগুলো করতেছে। এবং ওই ভদ্রলোককে শেষ পর্যন্ত ওরা ডিপোর্ট করে দিল। ওনাকে আর কিন্তু প্লেনে উঠতে দেয় নাই, সম্ভবত ওনাদেরকে ঢাকা পাঠিয়ে দিছে ব্যাক করে, বাঙালি ছিল। তো আমি দেখলাম যে সর্বনাশের মূল কারণ হলো ফেক ইনভিটেশন। কারণ আপনি একটা সুন্দর এমনি চিন্তা করেন, আপনি ধরেন একজনকে একটা ইনভিটেশন দিলেন, ইনভিটেশনের মধ্যে কি থাকে? ওনার ক্রেডেনশিয়াল গুলো থাকে, ওনার নাম, উনি কোথায় থাকেন, আহ, ওনার ধরেন ওখানে সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে পারে, টেলিফোন নাম্বার থাকতে পারে, মেইল অ্যাড্রেস থাকতে পারে, ওনার প্রফেশনের বিষয় আসলে থাকতে পারে। আহ, এর চেয়ে ডিপ দরকার হয় না। অনেকে আবার অনেক বেশি ধরেন ট্যাক্স ফাইলটাতে, মানে ওনার ওখানকার ট্যাক্স বা ইনকাম ইস্যুগুলো অনেকে তুলে ধরে। ওটা জরুরি না, যেটাই হোক, স্ট্যান্ডার্ড একটা ইনভিটেশনের কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আহ, আপনি হয়তো, যিনি ইনভিটেশন দিল উনি তো আসলে আহ, আপনাকে যদি ভাবে না চিনে, উনি যদি আপনার ফার্স্ট ব্লাড কেউ না হয়, আপনার ভাই না হয়, আপনার বাবা না হয়, আপনার ছেলে না হয়, তাহলে তো উনি আপনাকে ফার্স্ট কলে রিকগনাইজ করতে পারবে না। আর যদি কোনো কারণে যারা ইনভিটেশন, প্রফেশনাল ইনভিটেশন যেগুলো আসে, সেগুলো কিন্তু ওনারা কিন্তু মোবাইল নাম্বার কখনোই, উনি যেটা সবসময় ইউজ করে সেটা দেয় না, একটা মেইল অ্যাড্রেস দেয়। মেইল অ্যাড্রেস দেয় এবং মোবাইল নাম্বার একটা গণ, যেটা মানে মনে করেন যে ইনভিটেশন পারপাসে একটা মোবাইল নাম্বার উনি ইউজ করে, ওইটাই দেয়। তো ওই ফোনগুলা রাতে দিনে এখন টাইম জোনের বিষয় আছে। আপনাকে যদি ঢাকা এয়ারপোর্ট থেকে অথবা আপনার দোহা থেকে কাতারের অথবা ইউএই আপনার দুবাইয়ের এয়ারপোর্ট থেকে ফোন দেয়, সেই সময়ের সাথে তো আসলে আপনার যিনি ইনভাইটেশন দাতা উনি হয়তো মন্ট্রিয়ালে থাকে, অথবা উনি ভ্যাঙ্কুভারে থাকে, অথবা আলবার্টাতে থাকে, সাসকাটুনে থাকে। তো উনি ওখান থেকে তো টাইম জোনই মিলতেছে না। রাত্রে দিনে যখন ওই নাম্বারে ফোন দিল, উনি ধরলো বা ধরলো না, বা ধরলে রেসপন্সটা ভাবে করলো না, আপনার কিন্তু সর্বনাশ। আপনি এতগুলা টাকার টিকিট কেটে, এখন তো রিটার্ন টিকিট আপনার 2 লাখ 2.5 লাখ টাকা নিচে পাওয়া যাচ্ছে না। তা আপনি কিন্তু আটকে গেলেন। সেটা আপনি ঢাকা এয়ারপোর্টে আটকাতে পারেন, ঢাকা এয়ারপোর্টে না হয় আপনি দুবাই এয়ারপোর্টে আটকাতে পারেন, আর দুবাই এয়ারপোর্টে না হয় ফাইনালি আপনি ওই মন্ট্রিয়াল এয়ারপোর্টে অথবা টরন্টো এয়ারপোর্টে অথবা ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে আটকাতে পারেন। তো এই জন্য আমার কথা হলো, ভাই আমার ইনভিটেশনটা দেওয়া দরকারটা কি? যে ইনভিটেশনের জন্য আমার ভিসার কোনো ভ্যালিড কোনো রিজন বাড়বে না, যে ভিসাটা আমার শিওর বাড়বে, মানে ওয়েটেজ বাড়বে, সেখানে আমি এই ইনভিটেশনটা যদি আপনি কিনেও থাকেন, তো এটা তো আপনার টোটালটাই হচ্ছে। ভাই এত ঝামেলা নেওয়ার দরকার কি? আপনি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি ধরেন আজকে আপনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন, তো আপনি দেখালেন আপনার ট্রাভেল আইটিনারিতে স্টেটমেন্ট অফ পারপাসে যে আপনি জুলাই মাসে ইউ ওয়ান্ট টু ফ্লাই, এবং জুলাই মাসের আপনি সে মনে করেন যে এত তারিখ থেকে 14 দিনের একটা ট্রাভেল আইটিনারি দিলেন, যে আপনি এত তারিখ থেকে, সে 1 তারিখ থেকে জুলাইয়ের আপনি আহ, টরন্টো যাবেন, টরন্টো থেকে আপনি 5 তারিখ আপনি নায়াগ্রা দেখতে যাবেন, ফলস দেখতে যাবেন। নায়াগ্রা থেকে আপনি 3 রাত থাকবেন ওখানে, 3 দিনের 3 রাতের তিনটা একটা হোটেল বুকিং দেন। আপনি টরন্টোর আপনি 5 দিন থাকবেন, টরন্টো দেখবেন, গ্রেটার টরন্টো ঘুরে দেখবেন, 5 রাতের দেন। আপনি তারপরে বললেন যে আমি ব্যাংফে যাব, আপনি আলবার্টাতে, আপনি এডমন্টনে অথবা ক্যালগেরিতে আপনি 2 রাত দিলেন, আপনি ব্যাংফে 2 রাত দিলেন, আপনি জেসপারে 2 রাত বা 3 রাতের ইনভিটেশন বুকিং, হোটেল বুকিং দেখালেন, আবার আপনি ব্যাক করে টরন্টোতে চলে আসবেন 14 দিন পরে। তার আগে 2 দিন 3 দিন আগে আপনি আপনার দেখালেন যে আপনি টরন্টোতে আবার হোটেল বুকিং দেখান। এবং এই জিনিসটা তো আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার কাছে যদি মোবাইল থাকে, ইন্টারনেট থাকে, আপনি তো বুকিং.com বলেন, অ্যাগোডা বলেন, আপনি নিজেই ক্যান্সেলেশন
ফ্রি ক্যান্সেলেশন ইনভাইটেশন, মানে হোটেল বুকিং যেগুলো আছে, যে 72 ঘন্টা আগে আপনি ক্যান্সেল করতে পারেন উইদাউট এনি ডিপোজিট অর উইদাউট এনি ড্যামারেজ। ক্যান্সেল করে দিবেন, আপনি গেলেন না। আপনি মনে করেন 10 বছরের কানাডা ভিসা পাইছেন সেইভাবে, আপনি 3 বছর পরেছে, এটা 2024-এ আপনি ভিসা পাইছেন, আপনি 2027-এ মনে করেন আপনি কানাডা, আপনি 27-এ আবার সেই যেভাবে আপনি আইটিনারি সাজাইছিলেন সেই আইটিনারির মতো করে আপনি আবার কয়েকটা হোটেল বুকিং দেন না, তখন তো আর আপনার এত ভেঙে ভেঙে আইটিনারি মিলান দরকার নেই। আপনি টরেন্টোতেই 7 দিনের হোটেল বুকিং দেখান, আপনি একই জিনিস দেখান, ক্যান্সেলেশন ফ্রি ক্যান্সেলেশন দেন যে আপনি ওখানে গিয়ে উঠবেন হোটেলে, তারপরে আপনি পেমেন্ট করবেন। তা আপনার তো তখনকার যেটা আপনার ইনভাইটেশন, আপনার ট্রাভেল হোটেল বুকিং থাকবে সেটাই তো লাইভ। ও যদি আপনাকে ইমিগ্রেশনে আপনাকে টরেন্টোতে অথবা আপনার মন্ট্রিয়ালে অথবা ভ্যাঙ্কুভারে আপনাকে অবশ্যই কোশ্চেন করবে, কয়েকটা কোশ্চেন আপনাকে করবেই। তার মধ্যে প্রথম হলো যে তুমি কোথায় যাবা, কেন যাবা, কতদিন থাকবা। তো আপনার যদি হোটেল বুকিং আর রিটার্ন টিকিট ছাড়া তো আপনি যাচ্ছেন না থাকে। মাহমুদুল হাসান রনি, সাউন্ড কম। হ্যাঁ ভাই, আমি তো কোনো সাউন্ড ডিভাইস ইউজ করি না, আমি সরাসরি কথা বলি, এই জন্য হয়তো সাউন্ড কম, একটু কষ্ট করে শুনে নেবেন ভাই। আহ, তো আপনার যদি এইভাবে আপনি ইনভাইটেশন নিয়ে যান, সরি আপনি হোটেল বুকিং নিয়ে যান, তখন আপনি যেটা নিয়ে যাবেন সেটাই তো আপনার লাইফ। তখন তো আর পিছন থেকে বলার কোনো স্কোপ নাই ইমিগ্রেশনে, যে ভাই তুমি 3 বছর আগে তো দেখাইছিলা যে তুমি এই হোটেলে থাকবা, তো এই হোটেলে তো আমি ছিলাম না, আমি আসি নাই, বা আসলে আমি আহ, থাকি গেছি, যেটাই হোক। আর কানাডার মতো দেশে, এইসব দেশে তো, ইভেন সিঙ্গাপুরে আপনার তো কোনো ইয়ে নাই, বেরোনোর সময় ইমিগ্রেশন নাই, কিছুই নেই। শুধুমাত্র প্লেনের যে আপনি ফ্লাইটে যাবেন, সে মনে করেন আপনি সিঙ্গাপুরেই ধরেন না, সিঙ্গাপুরে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেছেন, আপনি ঢোকার সময় ওদের ইমিগ্রেশন আপনাকে স্ক্যান করবে, কথাবার্তা বলবে, আপনাকে স্ট্যাম্পিং তো ওরা করে না, কানাডাও করে না, কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এখনো স্ট্যাম্পিং করে না। জাস্ট আপনার পাসপোর্টটা স্ক্যান করবে, ডকুমেন্টেড করবে যে আপনার এই পাসপোর্ট নাম্বারের, আপনি এই ভিসার এগেনস্টে আপনি ওদের দেশে ঢুকছেন। তারপরে তো শেষ। আসার সময় তো ওই আপনার ইমিগ্রেশনের কোনো কিছুই নেই। আপনি ওই যে যে এয়ারলাইনে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনি ব্যাক করবেন সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর এয়ারলাইনের যে স্টল আছে ওখানে গিয়ে আপনি আপনার পাসপোর্ট আর টিকিট সাবমিট করবেন, ওরা আপনাকে যে সিরিয়াল ধরাই দিবে লাইনে লাইনে লাইনে, আপনাকে প্লেনে উঠবেন, ওই প্লেনে উঠে ঢাকা এসে পড়বেন। ওখানে তো কোনো সিল সাপোর্ট কিছু নেই। ওটা তো ঢাকা এয়ারপোর্ট না যে লম্বা লাইন ধরে আপনাকে বসে বসে সিল দেয়। তো ওরা টাকায়ও দেখে না। তো আপনি কবে ঢুকছেন সেটা নিয়ে ওদের কোনো ইস্যু নাই। আপনি ঢুকছেন যেদিন ইমিগ্রেশন করছেন, আর আপনি বেরোবেন, কানাডার ক্ষেত্রে হয়তো আপনাকে 6 মাসের স্টে, আপনি 6 মাস, 7 দিনের কথা বলে 6 মাস থাকছেন না 5 মাস 29 দিন ছিলেন, সেটা তো কোনো ইস্যু না। এই জন্য মানে 70 উপরে থাকাটা আপনার জন্য সেফ, এবং আপনার কোনো ঝামেলা হওয়ার কিছু নেই। আর আমরা যেটা দেখতেছি যে আপনার এখন যে ট্রেন্ডটা, যে ঢুকে আপনি হয়তো একটা কাজ করে ফেলবেন, ভাই বাস্তবতা অনেক কঠিন, কাজ পাওয়া এত সহজ না। হ্যাঁ, কানাডাতে এখন পর্যন্ত 2025-এ 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো যে আপনি যদি ওখানে গিয়ে কোনো কাজ, এলএমআই এ জব জোগাড় করতে পারেন, আবার বলতেছি যদি আপনি এলএমআই এ জব জোগাড় করতে পারেন, তাহলে আপনি হয়তো সেখানে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেইটাও একটা লম্বা সিকোয়েন্সের ব্যাপার। সেটা কি আপনাকে অবশ্যই আপনার আহ, আপনার আইএলটিএস জেনারেলে আপনার একটা ভালো 6 প্লাসের একটা স্কোর লাগবে। যদিও রিকোয়ারমেন্ট গুলা সিএলবি 4.5 থেকে হয়, কিন্তু আপনি ধরে নেবেন যে আমাকে 6 পেতে হবে, এভাবে ধরে নেবেন জেনারেল আইএলটিএস। তারপরে আপনার যে সার্টিফিকেটটা আছে বাংলাদেশে যে আপনি পড়াশোনা করছেন, সেইটার আপনার ইসিএ করানো লাগবে, ইসিএ থাকা লাগবে। তারপরে আপনার এখানকার যে জব আপনি করছেন, যে এক্সপিরিয়েন্স শো করছেন, সেইটার ডকুমেন্ট আপনার থাকতে হবে। তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। এই সবগুলা বিষয় নিয়ে যদি আপনি কি একটা ওয়ার্ক পারমিট এলএমআই এ জোগাড় করতে পারেন, দেন আপনি ওখান থেকে এলএমআই এর জবের এগেনস্টে আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন। সেটা মূলত আপনার জন্য আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটই পাবেন। সেই ক্লোজ ওয়ার্ক পারমিটে আপনি যদি মিনিমাম 1 বছর, মানে 6 মাস থেকে এলিজিবিলিটি
শুরু হয় স্ট্যান্ডার্ড, আমি 1 বছর বললাম, কারণ স্টেট টু স্টেট, প্রভিন্স টু প্রভিন্স ডিফারেন্স হয়। তা আমি বললাম 1 বছর। অনেক প্রভিন্সে আপনি 6 মাস কাজ করলেও হয়তো পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এলিজিবল হয়ে যাবেন। অনেক স্টেটে হবেন না। তো 1 বছর ধরে নিলাম আমরা, যে কাজ করার পরে আপনি পিআর এর জন্য এলিজিবল হবেন, পিআর অ্যাপ্লাই করবেন। তারপরে যখন আপনার যদি স্কোর আসে, যেহেতু আপনি ক্লোজ ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক পারমিট যেটাই পান, এলএমআই এর জবে গেতে আপনি 50 মার্ক ওখান থেকে পয়েন্টস আপনার এড হবে। সেক্ষেত্রে আশা করা যায় হোপফুলি যে আপনি ওখানে জন্য পিআর এর জন্য এলিজিবল হবেন, আপনার স্কোর আসবে এবং আপনি হয়তো পিআর ওখানে আপনার হয়ে যাবে। তো এইটা কিন্তু ভাই অনেক লম্বা একটা জার্নি। এখন আমরা যদি এটাকে ওই যে মিডল ইস্টের মতো যে গেলেই আপনার আকামা জোগাড় হয়ে যাবে, কাজ করে ফেলবো কোনো একটা মালিকের আন্ডারে, এই কাজ কিন্তু হবে না। সেই জন্য দেখা যায় যে এই ঝোঁকের মতো যে বাঙালিরা, বিশেষ করে এই টেরিটরির পাকিস্তানিরা বা ইন্ডিয়ানরা যারা এই কানাডা ভিজিট ভিসা এক্সপ্লয়েট করার জন্য এভাবে নিচ্ছে, ঢুকতেছে, আলটিমেটলি তারা একটা অন্ধকারের মধ্যে পড়তেছে, তারা ডাইভার্ট হচ্ছে ফাইনালি অ্যাসাইলাম ক্লেমের দিকে। এবং এইটা ফাইনালি গিয়ে কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টার ক্রিয়েট করতেছে। এক তো দেশের মান সম্মান যাচ্ছে, যারা রিয়েলি ভিজিটর হিসেবে ঢুকতে চাচ্ছে তারা ঢুকতে পারতেছে না, তাদের ভিসা কষ্ট হয়ে যাচ্ছে পাওয়া। আর ওই দেশের উপরে আমাদের মানে গিয়ে একটা বোঝা হিসাবে থাকতে হচ্ছে। এখন অ্যাসাইলাম ক্লেম নিয়ে আসলে যেরকম শোনা যায়, বাস্তবতা কিন্তু ওরকম না। আপনাকে অ্যাসাইলাম ওখানে আপনি ক্লেম করতে পারেন আপনার যদি কোনো ভ্যালিড রিজন থাকে। হ্যাঁ, আপনার জন্য আপনার দেশ, সে আপনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করেন, আপনার জন্য আপনার দেশে থাকাটা কঠিন, আপনি থাকতে পারতেছেন না, আপনার জীবনের সংশয় আছে, সেটা এক জিনিস। কিন্তু এই যে ফেব্রিকেটেড বিভিন্ন মামলা সাজানো, যে আমার এই সমস্যা ওই সমস্যা, এগুলা দিয়ে ওরা কিন্তু এটা বুঝে যে বাংলাদেশের অর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ইউক্রেন না, বা আপনার আমার পাশের দেশ মায়ানমারও না। ফাইনালি আপনি ওখানে অ্যাসাইলাম ক্লেম করলে আপনি হয়তো গভর্নমেন্ট থেকে একটা ভাতা ওই $730 করে পাইতে পারেন। ফাইনালি এটা দিয়ে আপনার কিছুই হবে না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা কি জানেন, আপনার পাসপোর্টটা কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছে, সারেন্ডার করতে হচ্ছে। এবং তার সবচেয়ে বড় প্রবলেম হলো আপনি আগামী 5 থেকে 7 বছরের জন্য আপনি ওই দেশ থেকে বেরোনো অনেক কঠিন। কিছু কিছু দেশে হয়তো আপনি স্পেশাল পারমিশন নিয়ে যেতে পারবেন, বাংলাদেশে কিন্তু আপনি জীবনে কোনোদিন আসতে পারবেন না। তো এই বিষয়গুলা অবশ্যই মাথায় রাখবেন। চেষ্টা করবেন যে এই মানে গতানুগতিক যা শোনা যায় সেটা একটু ক্রস ভেরিফাই করার জন্য বাস্তবতা আসলে কেমন। আর কানাডাতে যারা ভাইরা যাচ্ছেন, ওনারা ভিসা পাইতেই ওনার যত শক্তি যত টাকা পয়সা সব খরচ করে ফেলতেছে। কিন্তু ওই দেশে গিয়ে যে খরচের, আপনাকে মিনিমাম ওই দেশে থাকার জন্য আপনার 6 মাসের পুঁজি নিয়ে আপনাকে ঢুকতে হবে। ওখানে একটা বাসা ভাড়া আপনি 500 থেকে 700-র নিচে বাসা ভাড়া পাবেন না। গ্রেটার টরন্টোতে আপনি 800-900-র নিচে বাসা পাবেন না। আপনি ক্যালগেরির মতো টাউনে 700 টাকার নিচে বাসা পাবেন না। তাহলে আপনি খেতে হবে, আপনাকে থাকতে হবে, আপনাকে চাকরি খুঁজতে হবে, আহ, আপনার ফ্যামিলি দেশে যদি রেখে যান তাদেরকে চালাতে হবে, কিভাবে ম্যানেজ করবেন? তো সুতরাং আহ, আমরা যেটা বলতে চেষ্টা করি, রিয়েলিটি যেটা সেটাই বলার চেষ্টা করি। অনেক সময় আপনাদের পছন্দ হয়, অনেক সময় হয় না। আমরা আসলে বুঝে আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলার চেষ্টা করি, কিভাবে নেন সেটা আপনারা জানেন। তো যাই হোক, আজকে অনেকক্ষণ কথা বললাম। মূলত আপনাদের সামনে আসছি আজকে ঈদের শুভেচ্ছা জানাতে, বিনিময় করতে, আর নববর্ষের শুভেচ্ছা জানাতে। আপনারা ভালো থাকবেন। যে কোনো ধরনের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ইস্যুতে আপনারা, এবং আমরা কিন্তু ইকো ট্রিপার স্টাডি পারমিট নিয়েও কাজ করি। আমাদের অফিসের ঠিকানা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের অফিসের ঠিকানাটা হলো আপনার হাউস 36, রোড 117, সুট 401, গুলশান 1, ঢাকা। তো আমরা আমাদের আগামী সপ্তাহে আমাদের অফিস খুলে যাবে ইনশাল্লাহ। উম, আমাদের এই আহ, অফিসের ফোন নাম্বার সহ ডিটেলস সবই আপনাদের কাছে দেওয়া আছে, পেজে আছে, আপনারা যোগাযোগ করে নেবেন, মেসেজ দিয়ে নেবেন যদি সন্দেহ থাকে যে আমরা অফিসে আছি কিনা। আর অবশ্যই বাস্তবতা নিরিখে চিন্তা করবেন। এমন মানে সহজ কিছুর পিছনে দৌড়াবেন না।
টাকা দিয়ে সবকিছু কিন্তু পৃথিবীতে হয় না। টাকা দিয়ে ওই ভিসা কিনে ফেলবো যে ভাই এত টাকা দিলে এত টাকা, চুক্তি কাজ। অনেকে আমাকে বলে যে এখন যে ভাই একদম ঢাকা থেকে নিয়ে যাবেন, একদম মনে করুন কানাডাতে একদম নিয়ে আমাকে এয়ারপোর্টের বের করার পরে আপনার দায়িত্ব। এইটা চুক্তি কত টাকা? আগে বলতো শুধু ভিসা কত টাকা। এখন একটু ওই যে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত ঝামেলা যেহেতু বেড়ে গেছে, এখন বলে যে একদম এয়ারপোর্ট টু এয়ারপোর্ট চুক্তি, মানে ঢাকা এয়ারপোর্ট থেকে আমারে বুঝে নিবেন, বাংলাদেশের ইমিগ্রেশন করাই দিবেন, আপনার দায়িত্ব। ভিসা তো করাবেনই, তারপরে আপনি দুবাই এয়ারপোর্ট বা দোহা এয়ারপোর্টের ইমিগ্রেশন করাবেন, ইমিগ্রেশন পার করাবেন আমাকে। আহ, মন্ট্রিয়াল অথবা টরন্টো এয়ারপোর্টের ইমিগ্রেশন পার করে কানাডার মাটিতে আমাকে এয়ারপোর্ট থেকে বের করে আনবেন, তারপরে গিয়ে আপনার সাথে আমার চুক্তি। ভাই এই ধরনের শর্টকাটের চিন্তা করেন না। মানে আপনার টাকা পয়সা যা আছে সব কিন্তু ভাই মানে শেষ, আলটিমেটলি লাভ হবে না। এখন ধরেন আমাদের আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে। নিউজিল্যান্ডের ভিসা তো আপনারা জানেন যে এক সময় ছিল খুবই ঝামেলা ছিল, যেহেতু বাংলাদেশে নিউজিল্যান্ডের ভিসা অ্যাক্টিভিটিস ছিল না। স্ট্যাম্পিং ভিসা হতো ইন্ডিয়া দিল্লি থেকে। তো রিসেন্টলি গত বছরের থেকে আপনার ওরা ই ভিসা দেওয়া শুরু করছে। তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমরা ইকুইটি পার্স ই ভিসা নিয়ে কাজ করি, আমাদের প্রচুর ভাইদের আলহামদুলিল্লাহ ই ভিসা হয়েছে। অনেকে ঘুরেও আসছে। তারপরে অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসা আলহামদুলিল্লাহ হচ্ছে প্রচুর। স্যানজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে রিসেন্টলি ধরেন ইটালির ভিসা হচ্ছে, ফ্রান্সের হচ্ছে, নেদারল্যান্ডের হচ্ছে, ওদিকে সুইডেনের ভিসা হচ্ছে। আহ, আর ইউকের ভিসা আলহামদুলিল্লাহ রেশিও খুবই ভালো। কানাডার ভিসা রেশিও এই মুহূর্তে একটু কম, কারণ প্রচুর স্ক্যাম কানাডার ভিসা নিয়ে হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে কানাডার ভিসা আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ, আমরা যেহেতু বেসিক প্রোফাইল নিয়ে কাজ করি এবং আহ, ভালো প্রোফাইল না হলে আমরা ভিসা অ্যাপ্লাই করি না। তো আমাদের আলহামদুলিল্লাহ ভিসা রেশিও একদম খারাপ আমরা বলবো না। তো আপনাদের যাদেরই ভিসা সংক্রান্ত আগ্রহ আছে, পৃথিবীটা ঘুরে দেখতে চান, এক্সপ্লোর করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা স্টাডি নিয়ে আপনারা আগ্রহী, যেসব ভাইরা বোনরা আপনারা হায়ার স্টাডির জন্য দেশে বাইরে যেতে চান, বিশেষ করে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে, ইটালিতে, ইউকেতে, তারপরে আপনার নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ইউএসএ তে, আপনারা অবশ্যই আমাদের রিক্রুটারের সঙ্গে যোগাযোগ করবেন। আর আইএলটিএস না দিয়ে যারা আপনারা স্টাডি রিলেটেড ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছেন, আইএলটিএস এর স্কোর 6.5 ছাড়া একাডেমিক, কিন্তু এখানে জেনারেল আইএলটিএস না, জিটি না, অবশ্যই 6.5 স্কোর করতে হবে, এটা মাথায় রাখবেন। না হলে কিন্তু কোনো ভালো ইউনিভার্সিটি থেকে আপনারা অফার আসবে না, এবং ভিসা নিয়েও জটিলতা থাকবে। পড়াশোনা করার কিন্তু কোনো ভাই ব্যতিক্রম নাই, আপনাকে আপনার যোগ্যতা দিয়ে আগাইতে হবে। কেউ হয়তো আপনাকে ফেসিলিটেট করতে পারবে, কিন্তু এর মানে এটা না যে আপনাকে ওই ফুল সিরাত পার করে দিবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে এয়ার টিকেট হোক, হোটেল বুকিং হোক, হজ অথবা উমরা, আমরা উমরা নিয়ে কাজ করি, 5 স্টার প্রিমিয়াম উমরা হোক, আমাদের সঙ্গে রিক্রুটার্সের সঙ্গে যোগাযোগ করবেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রয়োজন হলে তো কথাই নাই। আর কনসাল্টিং আমরা ফুললি আপনাদের জন্য ফ্রি করি। আপনারা অফিস শেষে যোগাযোগ করতে পারেন, ফোনে করতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আপনাদের যে কোনো কোয়েরি যেটাই আপনার কাছে মনে হবে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার আসলে খুবই কম। আমি চাইছিলাম আসর নামাজের পরে একবার একটা লাইভ ছোট চেষ্টা করছিলাম, কিন্তু তখন কিছু সাউন্ড জটিলতার কারণে ওই লাইভটা আমরা আসলে রাখিনি পেজে। তো এইটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই ফিডব্যাক দিবেন, আমাদের পেজ লাইক শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।